অর্থনীতিবিদরা গ্রামীণ টেলিকমের মালিকানাকে সেটাই বোঝা যাচ্ছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার যে গ্রামীণ টেলিকম কার মালিকানা, তাহলে কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে কেন গ্রামীণ টেলিকমে টাকাটা যাবে? ঈদের ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছেই, ফাঁকা ঢাকার জন্য বিশেষ নিরাপত্তা। নিরাপত্তা ব্যবস্থার অংশে বিভিন্ন জায়গায় আমাদের পেট্রোল ডিউটি থাকবে, তাছাড়া আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে। বিলবোর্ড দিয়ে সরকার ও আওয়ামী লীগ মিথ্যা প্রচারণা চালাচ্ছে, অভিযোগ আনোয়ারের। যেখানে ভুল হয়েছে সেই ভুল সংশোধন করব। জনগণকে বর্তমান সরকারের উন্নয়ন তথ্য জানাতে রাজধানীতে বিলবোর্ড, জানালেন হানিফ। আজকে আমরা শুধু কয়েকটি বিলবোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি শেখুদ্দিন আনাম। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার পুরো হিসেবে পাওয়া বিপুল অঙ্কের টাকা গ্রামীণ ব্যাংক পায়নি। এই টাকা গ্রামীণ টেলিকমে যাওয়ার পর এর আর কোনো হদিস নেই বলে সোমবার জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক। ব্যাংক চেয়ারম্যান বলেন, এই টাকার পরিমাণ 10,000 কোটি টাকার কম হবে না। এই ঘটনাকে হলমার্কের চেয়েও বড় অর্থনৈতিক কেলেঙ্কারি হিসেবে দেখছেন কোন কোন অর্থনীতিবিদ। তারা বলছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার হওয়া প্রয়োজন। নাজনীন মুন্নির প্রতিবেদন। 1997 সালের 26শে মার্চ এদেশে কমার্শিয়াল অপারেশন শুরু করে গ্রামীণ ফোন। প্রথম 6 বছর গ্রামীণ ফোনের আয়ের 35% এবং তারপর থেকে 65% পাওয়ার কথা ছিল গ্রামীণ ব্যাংকের, কিন্তু সেই টাকা কখনো জমা হয়নি গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংকে অর্থে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ কল্যাণ, আর এই গ্রামীণ কল্যাণের অর্থে গ্রামীণ টেলিকম, আর টেলিকমের অর্থে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের আয়ের অংশ গ্রামীণ টেলিকম আর গ্রামীণ কল্যাণ হয়ে গ্রামীণ ব্যাংকে আসার কথা থাকলেও তা আসেনি। ডক্টর ইউনূস বলছেন, গ্রামীণ ব্যাংকের অর্থে প্রতিষ্ঠিত হলেও এর সাথে গ্রামীণ টেলিকমের কোনো সম্পর্ক না থাকায় গ্রামীণ ফোনের অর্থ গ্রামীণ ব্যাংকে যাওয়ার প্রশ্নই ওঠে না। গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান জানালেন, সম্পর্ক না থাকা সত্ত্বেও গ্রামীণ ফোনের টাকা কি কারণে গ্রামীণ কল্যাণে স্থানান্তরিত হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। গ্রামীণ ফোন থেকে যে টাকাটা আসে, যে সেই টাকা তো যখন এইটা গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে থাকার কথা, আজ পর্যন্ত 1 পয়সা গ্রামীণ ব্যাংকে আসে নাই কেন? গ্রামীণ ফোন থেকে যে টাকা গ্রামীণ ব্যাংকে আসার কথা, এই টাকা কোথায় যাচ্ছে? এটা গ্রামীণ টেলিকম নামে আরেকটা কোম্পানি আছে, যে সেটাও বলা হচ্ছে যে এটাও গ্রামীণ ব্যাংকের না। এই জিনিস আসলে কমিশনের আসল জিনিসটাই হচ্ছে ওইটা, যে এই টাকাটা কোথায় গেল। আমার একটা আন্দাজ, এটা 10,000 কোটি টাকার কম হবে না, আমার একটা আন্দাজ। অর্থমন্ত্রী জানালেন, গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান কিনা সে বিষয়ে রয়েছে এখনো দ্বন্দ্ব। ইউনূস সাহেব তো বলেন যে গ্রামীণ ব্যাংক has nothing to do with গ্রামীণ ফোন। আমরা বলি যে না, গ্রামীণ ব্যাংকের এরা কিছু সম্পর্ক আছে, এটাই হলো ঝগড়া। এদিকে অর্থনীতিবিদ ডক্টর মাহবুব আলী জানালেন, কেবল ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করার কথা থাকলেও গ্রামীণ ব্যাংকের অর্থে ডক্টর ইউনূস বেআইনিভাবে 48টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গ্রামীণ টেলিকম নামের প্রতিষ্ঠানের কার্যত অস্তিত্ব না থাকলেও গ্রামীণ ফোনের আয়ের অর্থ যা অবৈধভাবে স্থানান্তরিত হয়েছে তা কোথায় ব্যয় হয়েছে তা সুষ্ঠু তদন্ত করে দেখার দায়িত্ব সরকারেরই। গ্রামীণ টেলিকমের মালিকানাকে সেটাই বোঝা যাচ্ছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার যে গ্রামীণ টেলিকম কার মালিকানা, তাহলে কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে কেন গ্রামীণ টেলিকমে টাকাটা যাবে? বাংলাদেশের না, ইন্টারন্যাশনাল স্ট্রেচারও কিন্তু একটা জালিয়াতি। ফ্রড ইজ ফ্রড। এটা যেভাবেই হোক ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, এখন ফান্ডেরটা ফেরত আনতে হবে। এটা 1 নম্বর। কারা কারা ফান্ড দিয়েছে, কারা কারা সেই সময় ফান্ডের অর্ডার প্লেস করেছে, কারা কারা নথিতে ছিল, সেই নামগুলো আনতে হবে। একজন নোবেল লরেট যদি বিদেশে, আমেরিকার মতো দেশে 17 বছরের জেল পেতে পারে, এখানে আমি জেলে যাওয়ার কথা বলছি না, তাহলে অন্যায় করে ন্যূনতম বিচারের কাঠগড়ায় কি দাঁড়াবেন না উনি? এটা চরম দুর্নীতি এবং এটা আইনের আওতায় আনা উচিত এবং কোনো মতেই এখানে পিছপা হলে কোনো সুযোগ নেই। নাজনীন মুন্নি, 71, ঢাকা।
ঈদে ঘরে ফেরা মানুষদের খবর। ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় বাড়ছে বাস টার্মিনালগুলোতে, তবে গাবতলী বাস স্ট্যান্ডে টিকিট বিক্রেতারা বলছেন এবার ভিড় অন্যান্য বারের চেয়ে কম। ঈদের পর হরতালের ডাক দেওয়ায় টিকিট বিক্রি কমে গেছে বলে ধারণা করছেন তারা। ফাল্গুনী রশিদের রিপোর্ট। সকাল থেকে বৃষ্টি, তাতে কি কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি ঘরমুখো মানুষদের বাড়ি ফেরার আনন্দ। বাচ্চাদের নিয়ে ঘোরা হয় না, গ্রাম বাড়ি যাওয়া হয় না, অনেক ছুটি পাই জন্য নিয়ে গ্রাম বাড়িতে ঘুরে ফিরে এসে একটু মানে বাচ্চাদের এনজয় করে আসবো আর কি। আমরাও জব করি এখানে, আসলে মানে সারা দিনই তো একটা মানে এর মধ্যে থাকি নির্দিষ্ট টাইমে, একটু ঈদের সময় আনন্দ মজা করার জন্যই যাচ্ছি। এতদিন পরে যাচ্ছি, অনেকদিন ধরে দেখা হয় না, আমার সামনে পরীক্ষা, তাও রেখে যাচ্ছি সবার সাথে আনন্দে ঈদ কাটানোর জন্য। এই আনন্দের মধ্যেও শোনা গেল নানা রকম অভিযোগ। গাড়িগুলো কখন আসবে তারা বলছে যে অলরেডি প্রেজেন্ট আছে এখানে, লাইনের জন্য মানে আপনার ট্রাফিকের জন্য এখানে আসতেছে না। বাস পাইতে প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, বাট পরবর্তীতে একদম লাস্ট পর্যায়ে টিকিট পাওয়া গেছে। আমি প্রথম দিন এসে এসির কোনো টিকিট পাই নাই, শেষে আমি নরমালি টিকিট কেটেছি, তাও আবার একদম লাস্টের সিটের। নরমালি ভাড়া হলো 270, আমি 20 দিন আগে কাটছি 320 দিয়ে, আর এখন তো আরো বেশি। টিকিট বিক্রেতারা এসব অভিযোগ পাত্তা দিলেন না। তারা বলছেন ঈদের পর হরতাল ডাকার কারণে এবছর যাত্রীর সংখ্যা অনেক কম। ঈদের পরে হরতাল ডাকছে, মানুষের যাতায়াত আপাতত বন্ধ হয়ে গেছে, কিছু কিছু লোক টিকিট ফেরত দিচ্ছে। আগের মতো যাত্রী হচ্ছে না, হরতাল দিচ্ছে, ওই কারণে লোকজন যাবে, যাই আবার আসবে, কিভাবে আসবে হরতালের জন্য। বর্তমান চেয়ারের কিছু আছে কিনা ভালো আছে, নরমাল গাড়ি ব্যবসা খুবই খারাপ। যাত্রী হয়রানি বন্ধে প্রতিটি বাস টার্মিনালে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ যানজটের ভোগান্তি আছে, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও এর সাথে এবার যোগ হয়েছে হরতালের সহিংসতার আশঙ্কা। তারপরও নিরাপদে প্রিয় মানুষটির কাছে ফিরে যেতে চান রাজধানীবাসী। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা। এদিকে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে কমলাপুরে। আপনজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন অনেকে, তবে নির্ধারিত সময় ট্রেন ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়েন বেশ কয়েকটি ট্রেনের যাত্রীরা। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুবিধার জন্য এই ট্রেন ছাড়তে কিছুটা বাড়তি সময় নেওয়া হচ্ছে। বিস্তারিত মনির মিল্লাতের প্রতিবেদনে। ২-৩ দিনের মধ্যে ঈদ, তাই সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। রোববার থেকে বিশেষ ট্রেন সার্ভিস শুরু হলেও মঙ্গলবার যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। ছুটির দিন হওয়ায় অনেকেই সকাল সকাল রওনা দেন গন্তব্যের পথে। মা বাবার সাথে ঈদ কাটাবো, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, অনেকদিন পরে বাড়িতে গেছি। আমরা তো সারা বছর অপেক্ষা করে ঈদে বাড়িতে যাব, এই ফিলিংস তো আর বলে বোঝানো যাবে না। ঈদে অনেক মজা করবো, বাড়িতে গিয়ে মার্বেল খেলবো। তবে সময় মতো ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় মহানগর প্রভাতী, একতা ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় প্ল্যাটফর্মে। 1.5 ঘন্টা যাবত বসে আছি, ট্রেন এখনো আসতেছে না, অনেক লেট করতেছে। কখন আসবে হয়তো আমরা এখনো জানি না, কিন্তু বলতেছে 8টা ছাড়বে। 7টার সময় আসার কথা, এখন 8:30 বেজে গেছে। ট্রেনের চালকরা জানান, যাত্রী ওঠানামার জন্য বিভিন্ন স্টেশনে বাড়তি সময় দেয় ঢাকায় পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাচ্ছে। ক্রসিং এ কিছু দেরি হয়, আর তাছাড়া রেক একটা তো ইঞ্জিন তো আমাদের অ্যাভেলেবেল। এখন যেখানে স্টপেজ আছে সেখানে মনে করেন ওই মই দিয়ে নামা ওঠা করতেছে সাথের লোক। হ্যাঁ, এই কারণে স্টপেজ 2 মিনিট 5 মিনিট কোন কোন স্টেশনে আছে, সেখানে দেখা যাচ্ছে 20 মিনিট 25 মিনিট লেগে যাচ্ছে। প্রায় একই কথা বললেন রেলওয়ে মহাপরিচালক। তিনি জানান, যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য ঢাকার বাইরে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। লং রুটের যে ট্রেনগুলো আসে, দিনাজপুর, রংপুর, খুলনা, এগুলা প্রতিমধ্যে অনেকগুলো স্টপেজ আছে। এই স্টপেজের কারণে কিন্তু 2 মিনিটের জায়গাতে অনেক 5-7 মিনিট লাগে। এই সবগুলো যোগ করলে যা হয় আলটিমেট রেজাল্ট পরে ডেস্টিনেশনে, তো এইটার জন্য কিন্তু এই বিলম্বটা হচ্ছে। ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে ঢাকা খুলনা, ঢাকা দেওয়ানগঞ্জ, ঢাকা পার্বতীপুর সহ কয়েকটি রুটে চালু হয়েছে 14টি বিশেষ ট্রেন। এগুলো চলবে ঈদের আগের দিন পর্যন্ত। মনির মিল্লাত, ৭১, ঢাকা। নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় থাকলেও চাপ অসহনীয় হয়ে ওঠেনি। নৌযান কর্তৃপক্ষ বলছে, বেশিরভাগ গার্মেন্টস বৃহস্পতিবার ছুটি হওয়ায় চাপ বাড়বে 2 দিন পর। এবার ঈদে চলাচলে ভোগান্তির পাশাপাশি যোগ হয়েছে 2 দিনের হরতাল, তাই ফেরা নিয়ে উদ্বেগে আছেন অনেকেই। আরো জানাচ্ছেন মোজাফফরুল হক রুমান।
ঈদে বাড়ি ফেরার অপেক্ষা থাকে সারা বছর। নিকটজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে চান কর্মসুবাদে রাজধানীতে বাস করতে আসা বেশিরভাগ মানুষ। আর আনন্দ উৎসবে শিশুদের উচ্ছলতা থাকে সবচেয়ে বেশি। আমার অনেক ভালো লাগতেছে আর আমি নানি বাড়ি যাইতেছি, দাদু বাড়ি যাচ্ছি ঈদ করতে, ভালো লাগছে। আমি দাদু ফুপির সাথে ঈদ করতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। ঈদ হচ্ছে 9 বা 10ই আগস্ট, আর জামাত হরতাল রেখেছে 12 ও 13 তারিখ। ঈদের পর বেশিরভাগ প্রতিষ্ঠান ব্যস্ত হয়ে পড়ার কথা 12 তারিখে। তাই পরিবারের সাথে ঈদ করে কিভাবে ফিরবে সেই অনিশ্চয়তা যাচ্ছে না কারোই। আমার 12-13 তারিখ তো হরতাল দিয়েছে, আমাদের 14 তারিখে অনেকের অফিস আছে, 12 তারিখে অফিস আছে, বা 14 তারিখে 12-13 তারিখে হরতাল দেওয়াতে আমাদের অনেক সমস্যা হবে। অনুরোধ থাকবে যে হরতালটা যেন তারা প্রত্যাখ্যান করে, বিকজ ম্যাক্সিমাম লোক 12-13 তারিখে ঈদের পরে বাড়ি থেকে ফিরবে। যাত্রীদের ভিড় দেখা গেলেও নির্দিষ্ট সময়ের আগে লঞ্চ ছেড়ে যাওয়ার মতো অবস্থা এখনো শুরু হয়নি। আমাদের এই ব্যবসাটা সাধারণত গার্মেন্টস শ্রেণীর উপর নির্ভর বেশি। গার্মেন্টস শ্রেণী যেদিন ছুটি হবে সেদিন আমরা ওই যাত্রীগুলা নামাই দিয়া ওদিনে আবার সঙ্গে সঙ্গে চলে আসবো, কারণ যদি যাত্রী না অতিরিক্ত না হয় তাহলে আমরা তো খালি চলে আসবো না। সাধারণত রুটেশন অনুযায়ী একদিন পর পর একটি লঞ্চ চলে, তবে মঙ্গলবার থেকে রুটেশন নিয়ম তুলে দেওয়া হয়েছে। আবার এর বাইরে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করা হয়েছে বলে জানান নৌ পরিবহন কর্তৃপক্ষ। সাধারণত নর্মাল সময় যে সার্ভিসগুলো যায় 50টা থেকে 60টি ট্রিপ যায় ঢাকা নদীবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে, কিন্তু ঈদের সময় 140টা 47টা সার্ভিস দেওয়ার মতো আমাদের প্রস্তুতি আছে। কাজেই সব দিক থেকে আমরা আছি, আমাদের এখানে বিভিন্ন বাহিনী কাজ করতেছে, র্যাব আছে, কোস্টগার্ড, পুলিশ, বিআইডব্লিউটিএ, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের সমন্বয় করেই কাজ করে যাচ্ছেন। 6 থেকে 10 আগস্ট পর্যন্ত চলবে বিশেষ লঞ্চ সার্ভিস, আর ঈদের পর 13 থেকে 19 আগস্ট পর্যন্ত থাকছে এই ব্যবস্থা। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী রুবায়েত হাসান। নৌপথে ঘরমুখ মানুষের কথা জানাতে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রুবায়েত, এখন পর্যন্ত আপনি যাত্রীদের ভিড় কেমন দেখছেন? তাছাড়া ঈদের পরে 2 দিন হরতাল রয়েছে, সেই কারণে ঘরমুখ মানুষের ভিড় কি কিছুটা কম দেখছেন আপনি? শবে কদরের রাত কিন্তু ছুটি ছিল এবং নারীর টানে যারা ঈদ করতে বাড়িতে ফিরছেন তারা কিন্তু আজ বেশ এই সদরঘাটমুখী হয়েছেন এবং সকাল থেকে এখন পর্যন্ত রাত 9টা বাজে। তো এখন পর্যন্ত বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হচ্ছে প্রায় 82টি লঞ্চ আর ছোট বড় জাহাজ মিলে 82টি যানবাহন কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে বরিশালের 12টি লঞ্চ ছিল এবং কিছুক্ষণ আগেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় যানবাহন যে লঞ্চ কীর্তনখোলা 2 সেটি কিন্তু বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আমি দেখেছি যে সেই লঞ্চটি কিন্তু পরিপূর্ণ যাত্রী পরিবহন করেনি। এই অভিযোগটি মালিকপক্ষও করছেন, যেহেতু ঈদের পরে 2 দিন হরতাল দিয়েছে একটি রাজনৈতিক দল। তারা বলছেন এই হরতালের কারণে যাত্রী চাপ এবার ঈদে অনেকটাই কম এবং সরজমিনে আসে তাও দেখা গেল যে আজ কিন্তু প্রায় 80 থেকে 90 হাজার মানুষ দিনব্যাপী পারাপার হয়েছে। সেক্ষেত্রে রুবায়েত, লঞ্চের টিকিট, বাড়তি ভাড়া বা আসন পাওয়া নিয়ে ঘরমুখ মানুষরা কি বলছেন? তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? মালিক পক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে, মালিকরা বলছেন যে ব্যবসা তাদের অনেকটাই লসের খাতাই থাকছে, কারণ 30% মানুষ তারা পরিবহন করবেন ঈদের 4 দিন, এমনটাই তারা ধারণা করছেন। সেদিক দিয়ে আমি বলেছিলাম যে যাত্রীদের লঞ্চের টিকিট কিংবা কেবিনের টিকিট পেতে সমস্যা হচ্ছে কিনা। তারা যেমনটা বলছেন যে দিনব্যাপী অনেক লঞ্চ ঘাটে নোঙর করা থাকছে, যাত্রী প্রায় অর্ধেক পরিপূর্ণ হয়েই লঞ্চগুলো যাচ্ছে। সেক্ষেত্রে টিকিট কালোবাজারি কিংবা টিকিটের যে চাহিদা অনেকটাই কম, সেটাই তারা বলছে এবং যাত্রীরাও বলছেন যে লঞ্চগুলো একটু সময় নিয়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, সময় বিভ্রাট রয়েছে, কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। অন্যদিকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু এই লঞ্চ ঘাটের নিরাপত্তার জন্য র্যাব পুলিশের জোরদার নিরাপত্তা ব্যবস্থা আমি দেখেছি। অন্যদিকে তারা বলছেন যে একটি সহনীয় পরিবেশ বলা যায়। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। রুবায়েত হাসান আমাদেরকে সদরঘাট থেকে জানাচ্ছিলেন লঞ্চ চলাচলের, ঈদ উপলক্ষে লঞ্চ চলাচলের সার্বিক অবস্থা। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষা করতে এই উদ্যোগ। এতে যুক্ত করা হচ্ছে কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাপার্টমেন্টের বেসরকারি নিরাপত্তা সদস্যদের। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে যাচ্ছেন অন্তত 60 লাখ মানুষ।
ঈদের ছুটি 3 দিন হলেও তার সাথে 2 দিন সাপ্তাহিক ছুটি, জাতীয় শোক দিবসের ছুটি নিয়ে টানা 8 থেকে 10 দিন ছুটি কাটাবে অনেকে। তাই প্রিয়জনের সান্নিধ্যে ঈদ কাটাতে শহর ছাড়া শুরু হয়েছে। ঢাকা রাজধানীতে নিরাপত্তা মজবুত করতে বাড়তি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার জানান, মানুষ কম থাকার সুযোগে বাসাবাড়িতে চুরি, ডাকাতি এমনকি ফাঁকা রাস্তায় যেন ছিনতাই না বাড়ে সেজন্য তারা একটি বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলবেন। সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন ছুটির কয়েকটা দিন। নিরাপত্তা ব্যবস্থার অংশে বিভিন্ন জায়গায় আমাদের পেট্রোল ডিউটি থাকবে, তাছাড়া আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে এবং আমাদের কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং ব্যবস্থা তো এর সঙ্গে ইন এডিশন থাকছে। নিরাপত্তা বলয় তৈরিতে তারা এবার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীদেরও কাজে লাগাবেন। এই সময় যাতে কেউ বাসা বা বাড়ি বদল না করেন, এই বাসা বা বাড়ি বদল করার ফলে যে কোনো অপরাধীরা যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করতে পারে। এছাড়া যাত্রী ভোগান্তি এড়াতে বিভিন্ন টার্মিনালে নিরাপত্তার ব্যবস্থাও বাড়ানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। এবার রাজনীতির খবর। আইনকে তোয়াক্কা না করে বাণিজ্যিক বিলবোর্ডের মাধ্যমে সরকার ও আওয়ামী লীগ মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। আর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, তত্ত্বাবধায়ক না ফেরালে ঈদের পর সরকার পতনের 1 দফা আন্দোলনে যাবে বিরোধী দল। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানান। বিস্তারিত ফারহানা রহমানের প্রতিবেদনে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। এই শ্রদ্ধা নিবেদনে তাদের সঙ্গে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পর সাংবাদিকদের তিনি বলেন, নির্দলীয় সরকারের দাবিতে ঈদের পর কঠোর আন্দোলনে যাবে বিএনপি। সরকার যদি ইতিমধ্যে তাদের শুভবুদ্ধির উদয় হয় তাহলে তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেবেন, আর যদি না হয় তাহলে তাদেরকে 1 দফা আন্দোলনের মোকাবেলা করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা এম কে আনোয়ার। তিনি বলেন, আইনের তোয়াক্কা না করে সারা দেশে বাণিজ্যিক বিলবোর্ডের মাধ্যমে মিথ্যাচার করছে সরকার ও আওয়ামী লীগ। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে অতীতের ভুল শুধরে দুর্নীতিমুক্ত দেশ গড়ারও কথা জানান তিনি। আবার যখন বিএনপি সরকার প্রতিষ্ঠা হবে, আমরা আমাদের অতীতের যে কাজকর্ম তার মূল্যায়ন আমরা করব, যেখানে ভুল হয়েছে সেই ভুল সংশোধন করব এবং ইনশাআল্লাহ দেশে আমরা সুশাসন এবং একটা দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করার চেষ্টা করব। বিএনপির এই নেতা আরো বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশের জনগণ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি বলে দেবেন, দিয়ে দাও। ফারহানা রহমান, ৭১, ঢাকা। পরীক্ষা নিরীক্ষা কিছু। এদিকে দেশবাসীকে উন্নয়নের তথ্য জানাতেই রাজধানীতে বিলবোর্ড টানানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি দাবি করেন, সরকারের করা উন্নয়নের কথা সঠিকভাবে মানুষকে জানাতে পারলে আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের এক সভায় তিনি এসব কথা বলেন। ওয়াহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। গত কয়েকদিন ধরেই ঢাকা শহরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ জায়গা জুড়েই দেখা মিলছে এমন বড় বড় বিলবোর্ড, আর ছবি আর লেখায় বর্ণনা করা হয়েছে গত 4.5 বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। অন্য সব বিজ্ঞাপন হটিয়ে এই প্রচারণায় জায়গা পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সমুদ্র বিজয়, বিনামূল্যে বই বিতরণ ও বিদেশে শ্রমিক পাঠানোর সংখ্যা সহ নানা বিষয়ে সরকারের অর্জন আর দেশের অগ্রগতি। তবে সরকারের এই ব্যাপক প্রচারণার সমালোচনা করছে বিরোধী দল। যতই আজকে ক্যাম্পেইন করুক, যতই আজকে নতুন নতুন কলা কৌশল নিয়ে আসুক, সেই কোনো কলা কৌশলে কাজে দেবে না। মঙ্গলবার বিলবোর্ড নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মহানগর আওয়ামী লীগের সভায় তিনি বলেন, বিরোধী দল সরকারের উন্নয়ন দেখতে পায় না, এখন বিলবোর্ডের মাধ্যমে হলেও তারা দেশের উন্নয়ন দেখতে পাবে। আপনাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি যে আমাদের এই অর্জনগুলো আপনারা চোখে দেখেন না, এখন আপনি দয়া করে চোখে দেখুন। এই উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারলে আগামীতে আবার এই বাংলার জনগণ শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ মহাজোটকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।
হানিফ দাবি করেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি হাওয়া ভবন সৃষ্টি ও দুর্নীতি ও বোমা মেরে মানুষ খুন করা ছাড়া দেশের উন্নয়ন করেনি। উন্নয়ন করে থাকলে তা জনগণের কাছে তুলে ধরতে বিএনপির প্রতি আহ্বান জানান হানিফ। আমি এমপি আনোয়ার সাহেবকে পরিষ্কারভাবে জিজ্ঞেস করতে চাই, বিলবোর্ডে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর কোন তথ্যটা ভুল দেওয়া আছে দয়া করে এটা প্রচার করুন। আর যদি সেটা প্রচার করতে ব্যর্থ হন, তাহলে আপনি গতকালকে যে মিথ্যাচার করেছেন এই জন্য আপনার দুঃখ প্রকাশ করা উচিত। একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঈদের পরই জামায়াতের হরতাল ডাকার সমালোচনা করেন। তিনি নেতাকর্মীদের হরতাল রুখে দেওয়ার আহ্বান জানান। আমরা কোনো অবস্থাতেই এই সমস্ত হরতালি কর্মসূচি এবং এই সন্ত্রাসী কর্মসূচি আমরা বরদাস্ত করব না। আমরা যে কোনো মূল্যে রাজনৈতিকভাবে এই সকল কর্মসূচি আমরা প্রতিরোধ করব। এই বৈঠক থেকে 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত সহ জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে মহানগর আওয়ামী লীগ। ওহিদুল ইসলাম, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি একটা বিরতির পর। সময়ের সাথে বাড়ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট। পুলিশ বলছে ছোট দুর্ঘটনায় প্রধান কারণ। দুর্ঘটনার ফলে এইগুলা দ্রুত নিরসন না করতে বলে এগুলো যানজটের কারণ হয়ে দাঁড়ায়। দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া হয়েছে। মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে ছলনা বললেও দেখেছেন চোখ রাঙানো পঞ্চায়েত সদস্য হিসেবে। তিনি বলেছেন সেই লেখায় যে এই বিশ্ব সংসারে পঞ্চায়েতের সদস্যদের মধ্যে মৃত্যু একজন। চলছে সংবাদ সংযোগ, আরো খবরের আগে শিরোনাম আরো একবার। গ্রামীণ ফোনের বিশাল অঙ্কের অর্থের হদিস পেতে তদন্তের দাবি জানালেন অর্থনীতিবিদরা। ঈদের ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছেই, ফাঁকা ঢাকার জন্য বিশেষ নিরাপত্তা। বিলবোর্ড দিয়ে সরকার ও আওয়ামী লীগ মিথ্যা প্রচারণা চালাচ্ছে, অভিযোগ আনোয়ারের। জনগণকে বর্তমান সরকারের উন্নয়ন তথ্য জানাতে রাজধানীতে বিলবোর্ড, জানালেন হানিফ। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওমরা শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় এমিরেটসের একটি উড়োজাহাজে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। গত 27 জুলাই সৌদি আরব যান বিরোধী দলীয় নেতা। সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করেন তিনি। এরপর মসজিদে নববীতে একান্তে ইবাদত করেন বিরোধী দলীয় নেতা। সেখান থেকে 31 জুলাই মক্কায় গিয়ে উমরা পালন করেন তিনি। এই সফরে মক্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথেও দেখা হয় খালেদা জিয়ার। পরিবহনের বাড়তি চাপে যানজট শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলছে। পুলিশ বলছে ছোটখাটো দুর্ঘটনার কারণে লাগছে যানজট। আর বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন কোন কোন যাত্রী। কুমিল্লা থেকে এনামুল হক ও গাজীপুর থেকে ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার গভীর রাতে দাউদকান্দির মেঘনা গোমতী ব্রিজে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর থেকে দাউদকান্দির টোল প্লাজা থেকে রায়পুর পর্যন্ত 14 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বুড়িচংয়ের কালাকচুয়া ক্যান্টনমেন্ট থেকে পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় 9 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে এবং থেমে থেমে। এই গাড়ি কার আগে কানা আসবে, ঘুরে আসতে পারলে তো ঢাকাতে মনে কোনো ওই গাড়িটা ফেনি যাবেন না, 200 টাকা দিয়ে গরিপুর থেকে একটা ঘুরে নিছে, এটা তো অবশ্যই দামদর হবে। ট্রাফিক কর্মকর্তারা জানান, মহাসড়কে অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। মূলত যানজটগুলো তৈরি হয় বাজার কেন্দ্রিক। যে সমস্ত বাজার আছে সেই সকল বাজারে ওইখানে ড্রাইভাররা গাড়িগুলো অনেক সময় থামানোর যে সিস্টেম সেটা সেভাবে থামায় না এবং অনেক সময় দুর্ঘটনার ফলে এইগুলা দ্রুত নিরসন না করতে বলে এগুলো যানজটের কারণ হয়ে দাঁড়ায়। তবে পরিবহনের চাপ থাকলেও যানজট নেই ঢাকা ময়মনসিংহ সড়কে। সারাক্ষণ কাজ করছে ট্রাফিক পুলিশ। তবে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। মহাখালী থেকে ভাড়া আছে 150 টাকা, এখন এর ভাড়া এইখান থেকে 200 টাকা।
কষ্ট হয় কিন্তু দেশে যাইতে হবে। এবার ঈদে পরিবহন চলার শুরুতে যানজটের পয়েন্টগুলো চিহ্নিত করে তা ঠেকানোর জন্য কাজ করছে পুলিশ। অতীতের তুলনায় এবছর পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে। বিভিন্ন মোড়ে, বিভিন্ন স্তরে, বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে। যানজট নিরসনে নানা উদ্যোগ থাকলেও বুধবার যানজট তীব্র হওয়ার আশঙ্কা করছেন সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। ফারজানা লিজা, ৭১। এবার রবি ঠাকুরের প্রয়াণ দিবস নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। একের পর এক মৃত্যুর আঘাত এসেছে, যার জীবনে সেই রবীন্দ্রনাথ মৃত্যুকে বলেছেন ছলনা। আবার মৃত্যু তার চোখে হাজির হয়েছে চোখ রাঙানো পঞ্চায়েতের সদস্যের মতো। প্রয়াণ দিবসে বিশ্বকবি মৃত্যু ভাবনা নিয়ে আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সেদিন বৃহস্পতিবার 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ দ্বীপ্রহর। শ্রাবণের আকাশে মেঘ ছিল না, বরং মধ্য গগনে সূর্য যখন কিরণ ছড়াচ্ছিল, ঘুমের দেশে অস্ত গেলেন ভরা জীবনের রবি। জীবনকে কবি হৃদয় দিয়ে জড়িয়েছিলেন, জগতের আলো ভালোবেসেছিলেন বলেই বিশ্বরূপের খেলাঘরে পূর্ণ হয়েছেন। সেই পূর্ণতায় বারবার তাকে আঘাত করেছে প্রিয়জনের মৃত্যু। অন্তর্গত উপলব্ধি দিয়ে মোকাবেলা করেছেন সেই সব নিকটজনের চলে যাওয়া। কাদম্বরীর মৃত্যুটি তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। তার আগে কিশোর বয়সে তিনি মায়ের মৃত্যু দেখেছিলেন। এই যে মৃত্যুর শোক, পরপর কয়েকটি মৃত্যু, প্রথমে মারা গেলেন তার স্ত্রী, তারপরে কন্যা, তারপরে বাবা, তারপরে ছোট ছেলে। এই খুব অল্প সময়, 4-5 বছরের ব্যবধানে, এই অল্প সময়ের মধ্যে মৃত্যু শোককে ধারণ করে তিনি গীতাঞ্জলি অনুবাদ করছেন। আর নিজে যখন মৃত্যুর মুখোমুখি সেই 22শে শ্রাবণ সকাল 9:20 বললেন, অনায়াসে যে পারে ছলনা সহিতে সে পায় শান্তির পূর্ণ অধিকার। এটি তার শেষ কবিতা। আমরা সঙ্গত কারণেই ধরে নিতে পারি যে এই ছলনার সঙ্গে তিনি মৃত্যুকে মিলিয়েছেন। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু নামে ছোট্ট একটি লেখা লিখেছিলেন। তিনি বলেছেন সেই লেখায় যে এই বিশ্ব সংসারে পঞ্চায়েতের সদস্যদের মধ্যে মৃত্যু একজন। 12:10 মৃত্যুকে বড় করে চলে গেলেন রবীন্দ্রনাথ, কিন্তু মহাকাল জানল মৃত্যুর চেয়ে বড় তিনি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। দেখলেন পার্থ সঞ্জয়ের বিশেষ প্রতিবেদন। চলছে সংবাদ সংযোগ, ফিরছি আরো একটা বিরতির পর। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের হামলায় মারা গেছে ভারতের 5 সেনা সদস্য। এই দায়িত্ব পালনে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ভারত সরকার। সময়ের সাথে বাড়ছে ফুটবল দলের ইনজুরি তালিকা। মোবারকের পর এবার যুক্ত হলেন ওয়াহেদ। হাঁটতে লাগতেছিল, তারপর আপনার বসতে এই পাও ব্যান করতে, এখন আপাতত আপনার যে বসতে গেলে লাগতেছে ব্যথাটা। সেনা চৌকিতে হামলা চালায় পাকিস্তানি সেনারা। জম্মুর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই খবর নিশ্চিত করেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে পাকিস্তানি সেনারা বলেছে ওই রাতে এ ধরনের কোনো হামলা চালানো হয়নি। নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভারত সরকার কূটনৈতিক মাধ্যমে পাকিস্তানের কাছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত আছে। এই দায়িত্ব পালনে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ভারত সরকার।
মুসলিম দেশগুলোর মার্কিন দূতাবাসে হামলা পরিকল্পনা করেছিল আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি এবং নাসের আল বুহাইশি। দুই নেতার ফোনে আড়ি পেতে হামলার তথ্য পায় মার্কিন গোয়েন্দা সংস্থা। সে কারণেই বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে জারি করা হয় সতর্কতা। বন্ধ করে দেওয়া হয় 21টি দেশের মার্কিন দূতাবাস। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। আরো জানাচ্ছেন রাজীব সাহা। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ইয়েমেনের মার্কিন দূতাবাস। ইয়েমেনের রাজধানী সানার মার্কিন দূতাবাসে হামলা চালাতে পারে আল কায়দা জঙ্গিরা, এমন ধারণা মার্কিন গোয়েন্দাদের। এই আশঙ্কায় ইয়েমেনে ব্রিটিশ দূতাবাসও রোববার বন্ধ ছিল। সেই সাথে আরো 18টি মুসলিম দেশের মার্কিন দূতাবাসও বন্ধ রয়েছে। ইয়েমেনে দূতাবাস এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে ব্যাপক সতর্কতার সাথে রয়েছে নিরাপত্তা কর্মীরা। আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরি ও আরব উপদ্বীপে আল কায়দার শীর্ষ নেতা নাসের আল বুহাইসির মধ্যকার একটি তারবার্তায় আড়ি পেতেছিল মার্কিন গোয়েন্দারা। ওই তারবার্তায় মুসলিম দেশগুলোর মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করে তার। টুইন টাওয়ারে হামলার পর সবচেয়ে ভয়াবহ হামলার ছক নিয়ে আলোচনা হচ্ছিল ওই তারবার্তায়। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই খবর জানায়। হাউজের পক্ষ থেকেও আল কায়দার দুই নেতার কথোপকথনের কথা নিশ্চিত করা হয়েছে। আমাদের কাছে বর্তমানে যে তথ্য রয়েছে তাতে আল কায়দা ও এর সাথে সম্পৃক্ত কোনো জঙ্গি সংগঠন মুসলিম দেশগুলোর মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছে। এ মাসের মধ্যে যে কোনো সময় জঙ্গি হামলার হুমকি রয়েছে। এছাড়াও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করে, যা চলতি মাসের শেষ পর্যন্ত বজায় থাকবে। তবে এসব দেশের মধ্যে ইয়েমেনের বিষয়েই পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সতর্কতা রয়েছে। রাজীব সাহা, 71। খেলার খবর। বাংলাদেশ ফুটবল দলের ইনজুরি তালিকায় নতুন নাম ওয়াহেদ আহমেদ। থাইল্যান্ড থেকে ফিরে প্রথম অনুশীলনে নেমেই বাঁ কাঁধে চোট পেয়েছেন এই স্ট্রাইকার। এছাড়া দলের সাথে এখনো অনুশীলনে নামতে পারেনি উইঙ্গার মোবারক হোসেন ভূঁইয়া, তবে অনুশীলন করেছেন জাহিদ হোসেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইনজুরির সবশেষ খবর দেব চৌধুরীর কাছে। থাইল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন মোবারক হোসেন। কাফ মাসলের সেই ইনজুরি এখনো চেপে আছে এই উইঙ্গারের কাঁধে। একই সময় চোটের কারণে সাইড লাইনে ছিলেন আরেক উইঙ্গার জাহিদ হোসেন। দেশে ফিরে প্রথম প্র্যাকটিস সেশনে মোবারকের সাথী হয়েছেন স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। তার ইনজুরি কতটা গুরুতর সেটা জানা যাবে ডাক্তারি পরীক্ষার পর। তবে ফোরার ব্যথা কমায় টিম প্র্যাকটিসে পুরো সেশন মাঠে ছিলেন জাহিদ। ব্যথাটা হলো আপনার ছোট একটা হয়েছিল আপনার লোমের উপরে, ব্যথাটা আস্তে আস্তে আপনি হয়েছে, মানে ইনফেকশন হয়ে গেছে। তারপর সে ডাক্তার প্রতিদিন ড্রেসিং করতেছে, প্র্যাকটিস করতেছি, ওষুধ খাইতেছি, অ্যান্টিবায়োটিক খাইতেছি, ডাক্তার মানে সবকিছু করতেছে আমাদের জন্য। হাঁটতে গেলে লাগতেছিল, তারপর আপনার বসতে এই পাও ব্যান্ড করতে, এখন আপাতত আপনার যে বসতে গেলে লাগতেছে ব্যথাটা। যদি পাও বসতে পুরো একদম বসতে চাইতে হলে ওই ব্যথাটা অনুভব করতেছি। রানিং সিচুয়েশনে বা বল নিয়ে না, এখনো নামি নাই, রানিং সিচুয়েশনে এখনো নামি নাই। প্লেয়ারদের একের পর এক ইনজুরি ভাবিয়ে তুলেছে ফিটনেস ট্রেনারকে। সাফের আগে দল থেকে চোট তাড়ানো তাই বড় চ্যালেঞ্জ। I can't make promises but I hope so, I think so and I hope so. নিশ্চয়তা দিতে পারছি না, আশা করি 10-12 দিনের মধ্যে মোবারক সুস্থ হবে। আর জাহিদ তো প্রায় সেরেই গেছে। নতুন করে আর কেউ চোট না পেলে পুরো ফিট দল নিয়েই সাফে যেতে পারবো। Because he has also to train for the SAF. So he must be fit 1 or 1.5 week before the SAF. কিছু প্লেয়ার ইনজুরি লুকিয়ে রেখেই প্র্যাকটিস করে, আর এতে ভবিষ্যতে লম্বা সময় চোটে ভোগার আশঙ্কা থাকে। যদিও এই প্রবণতা এখন কমে এসেছে বলছেন ফিটনেস ট্রেনার। দেব চৌধুরী, 71। শেষ করব সংবাদ সংযোগ, তার আগে প্রধান শিরোনামগুলো দেখে নেব আরো একবার। গ্রামীণ ফোনের বিশাল অঙ্কের অর্থের হদিস পেতে তদন্তের দাবি জানালেন অর্থনীতিবিদরা। ঈদের ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে, ফাঁকা ঢাকার জন্য বিশেষ নিরাপত্তা। বিলবোর্ড দিয়ে সরকার ও আওয়ামী লীগ মিথ্যা প্রচারণা চালাচ্ছে, অভিযোগ আনোয়ারের। জনগণকে বর্তমান সরকারের উন্নয়ন তথ্য জানাতে রাজধানীতে বিলবোর্ড, জানালেন হানিফ।
ছিল সংবাদ সংযোগে। আমরা জানতে চাই আপনার কথাও। যোগ দিন ফেসবুক, টুইটার, স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 7171 নম্বরে। সংবাদে থাকুন একাত্তর।